আসসালামু আলাইকুম। ২০১৫ সালে অনেক ধুমধাম করে বিয়ে দেওয়া হয় এবং ২০১৬ সালে নভেম্বর মাসে আমার সন্তান জন্মগ্রহণ করে। জীবনটা ভালোই কাটছিল, খুব একটা যে খারাপ সেটা বলবো না। অনেক সুন্দর মুহূর্ত আমাদের মধ্যে কেটেছে। আমার বাবা মাও মোটামুটি প্রভাবশালী, শ্বশুরবাড়ির লোকরাও প্রভাবশালী। স্বামী একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন। সেই সূত্রে আমার সন্তানের বয়স যখন ৬ মাস হয় তখন সে আমাকে ঢাকায় নিয়ে আসে। খুব আভিজাত্য একটা জায়গায় সে আমাকে রেখেছিল, ভালো পরিবেশে রেখেছিল। তবে কি জানেন, আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম আমি সন্তানকে যখন অনেক সময় দেওয়া শুরু করলাম, কারণ সংসারটা গুছিয়ে ওঠা সবসময় তো ঠিক শ্বশুর বাড়ি বাবার বাড়ি এরকম ভাবে থেকে চলে এসেছে। নিজের সংসার বলে আলাদা করে গোছানো কিছুই হয়নি। ঢাকাতে এসে সম্পূর্ণ যখন একটা হয়ে পড়লাম তখন সংসারটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেলাম। তবে আস্তে আস্তে আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমার হাজবেন্ড আমার থেকে বাইরের সময় বেশি কাটায়। সে তার অফিস কলিগদের সাথে, ছেলে কলিগ যেমন তেমন মেয়ে কলিগদের সাথে বেশি সময় কাটায়। আস্তে আস্তে জিনিসটা অনেক তীব্র হতে থাকলো। একটা সময় আমি রাগান্বিত হয়ে বললাম, তুমি অফিসের কাজ অফিসে করবা, বাসায় এসে তো তোমার ফোনে এতক্ষণ কথা বলার আগে কেন? কি এমন কাজ করো? আমার ছেলের বয়স তখন 2 বছর। তবে এরকম টুকটাক কথা কাটাকাটি হতে হতে একটা সময় অনেক তীব্র ঝগড়া হয়ে যায়, কারণ এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তখন আমার শ্বশুর আমাকে বলে, ঠিক আছে তুমি কিছুদিনের জন্য আমাদের এখানে আসো, মাথা ঠিক করো, তারপরে যাও। আমি যখন তাদের বাসায় গেলাম, যাওয়ার পরে আমি তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে সবই ঠিক আছে, তবে আমি এই জিনিসটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সে কেন তো মেয়ে কলিগদের সাথে এত বেশি সময় কাটাবে, এত বেশি কোনো কথা বলবে, ইনফ্যাক্ট বাসায় আসার পরেও। তখন আমার শ্বশুর যেমন তেমন শাশুড়িটা কি বলেছিল জানেন? উনি বলেছিল, ছেলে মানুষ একটু একটু এরকম হয়, তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। কথাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি তখনই তাকে বিরোধিতা করে বলেছিলাম যে আপনি এই কথাটা কিভাবে, কোন সাহসে বললেন? আপনার সামনে তো রয়েছে, আপনি এটা মেনে নিতে পারবেন সে যদি তার অফিস কলিগের সাথে বেশি কথা বলে? আমার শ্বশুর একটা সুনামধন্য সরকারি ব্যাংকে চাকরি করতেন। তখন তিনি আর আমাকে কিছু বলেনি, মুখের উপরে বলেছিল বেয়াদব মেয়ে কোথাকার। আমি আর কোনো কিছু বাড়াইনি। আমি তাকে একলা রাখবো না জন্যই আমি নিজেই রাগ করে আবার ঢাকা চলে আসি, কারণ আমি আমার সংসারকে এইরকম ভাবে ভাসিয়ে দিতে পারবো না। আসার পরে সে আসলে যখন যেইটা দাবি করে, যে টাকা হোক, গাড়ি হোক, ঘড়ি হোক, ড্রেস হোক, দামি দামি জিনিস যখন সে দাবি করে, আমি কিন্তু আমার বাবা মার কাছ থেকে টাকা নিয়ে সেটা তাকে নিয়ে দিই। তবে একটা সময় পরে গিয়ে দেখলাম সে বেতনের বেশিরভাগ অংশই কিন্তু ওই সব মেয়ে কলিগদের পিছনে উড়িয়ে ফেলে। তার সাথে ঢাকায় এসে আবার সুন্দর মতো সংসার করা শুরু করি, কারণ আমি চাচ্ছিলাম আমি ভালো মতো সংসারটা করি। কিন্তু কি জানেন, সে বাসায় এসে সে একই ঘটনা, সে মেয়ে কলিগদের আমার সামনেই কথা বলে এবং আমাকে শুনিয়ে শুনিয়ে কথা বলে এবং এমন এমন কথাগুলো বলে যেগুলো আসলে স্বাভাবিকভাবে কোনো কলিগদের সাথে বলা উচিত না। আমি রেগে গিয়ে তাকে বলি যে, কি ব্যাপার, তুমি কি করতে চাও? তুমি কি আমার সাথে সংসার করতে চাও না? তখন সে রাগান্বিত হয়ে বলে, তোর মতো 10টা মেয়েকে আমি আমার ঘরে রাখতে পারি, চাইলে। আমিও রাগারাগি হয়ে অনেক কথাই বলা হয়, অনেক কিছু হয়ে যায়। এরপরেও আমি চাচ্ছিলাম আমি তার সাথে সংসার করি, কারণ আমাদের একটা ফুটফুটে সন্তান রয়েছে তার মুখের দিকে তাকিয়ে। তবে অবাক করা বিষয়টা কি জানেন? তার কিছুদিন পরে দেখলাম হঠাৎ করে সে ভীষণ ভালো হয়ে গেল। কি কারণে ভালো হলো কিছু জানি না। হঠাৎ করে সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে চলো আমাদের ভবিষ্যৎ চিন্তা করে তোমার নামে আমি কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রাখি। আমি হতবাক হয়ে গেলাম, যে মানুষটা অন্যের পিছনে টাকা খরচ করানো ব্যস্ত, সে হঠাৎ করে কেন আমার নামে ফিক্সড ডিপোজিট করবে? সে আমার নামে ফিক্সড ডিপোজিট করলো। তারপরে এই যে ঈদটা যে গেল, এই ঈদের মধ্যে আমি বাড়িতে যখন গেলাম, বাড়িতে ঈদের ছুটি শেষ করে আমার আরো কিছুদিন থাকার কথা। সে তো তার অফিসের কাজের জন্য চলে আসবে। আমি যখন মার বাড়িতে ছিলাম, হঠাৎ করে ঈদের 10 দিনের দিন দেখলাম আমার বাসায় ডাকপিয়ন এসে ডিভোর্সের কাগজ দিয়ে গেল। আমি তো দেখে হতবাক, এটা কি? তার সাথে সবকিছু ঠিকঠাক কেন ডিভোর্স? পরে যেখানে পড়লাম সেখানে বিস্তারিত কি লেখা জানেন? সেখানে বর্ণনা করে সুন্দর করে লেখা, আমি তাকে অনেক বেশি মানসিক অত্যাচার করি, শারীরিক অত্যাচার করি এবং অত্যাচার করে তার কাছ থেকে আমি 20 লক্ষ টাকা নিয়ে এসে আমার বাবার বাড়িতে উঠেছি। তাই সে এটা বোঝাতে চেয়েছে আমি তার টাকা আত্মসাৎ করে নিয়ে এসেছি। এখন সে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে মানুষকে কিভাবে চিনবো বলেন তো? এত সুখের সংসার, সে স্বইচ্ছায় আরেকটা বিয়ে করতে চাচ্ছে। আমার এখানে কি করার আছে? আমি তো সহজে তাকে ছাড়বো না। আমিও যতদিন এটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া যায়, যত ঝামেলা করা যায় সবকিছু করব। জীবন বলে আমার কাছে আর কিছুই নেই। তবে আসলে আমার এখন কি করা উচিত? এই সন্তানটাকে নিয়ে আমি কোথায় যাব? সবাই আমার বিরুদ্ধে। আমার শ্বশুর শাশুড়ি বলে, মেয়ে ভালো না, অনেক মানসিক অত্যাচার করে। আমার ছেলে এত ভালো চাকরি করে, এত বেতন পায়, তারপরে তাকে একটু মানসিক শান্তি দেয় না। আচ্ছা, আপনাদের স্বামীরাও যদি অফিস কলিগদের সাথে এইরকম ভাবে কথা বলে, আপনারা কি মানসিক কষ্ট দেন এভাবে? নাকি আমিই শুধু দেই? বলেন তো, অপরাধটা কি শুধুমাত্রই আমার? আপনার কাছে কি মনে হয়? এটা একটা আপু জীবনের ঘটনা। আসলে এখানে বলার মতো কিছুই নাই। তবে আমি একটা কথা বলতে চাই, আপুর সাময়িক টাকার কষ্ট মানুষ মেনে নিতে পারে। তবে কোনো মানুষের চারিত্রিক যদি সমস্যা থেকে থাকে, তবে সেখান থেকে আসলেই আপনার এখন বেরিয়ে আসা উচিত। কারণ এটা যত দিন যাব তত আরো খারাপ হবে। হয়তো আপনার জীবনে আরো ভালো কিছু লেখা রয়েছে, এই কারণে আপনার জীবনে এরকম কিছু করছেন। তবুও আপনার জন্য অনেক অনেক শুভকামনা, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারেন।